গপ্পের থেকে আজকের নিবেদন কৃপান মৈত্রের লেখা দেবী মহিমা। গল্প পাঠে রয়েছেন রুমি মিশ্র। শুরু হচ্ছে দেবী মহিমা তৃতীয় পর্ব। দুপুরে মেয়েটি রাজার স্নানের এবং খাবারের ব্যবস্থা করলেন। অবাক কাণ্ড, পাতালপুরীতে তাঁর কোনো ত্রুটি রাখা হয়নি। বিকেলে পাতালপুরীর রাজার কাছ থেকে ডাক এলো। রাজা ভাবলেন এবার তাঁর বিচার হবে, শেষ বিচার। হয় তার মৃত্যুদণ্ড হবে, না হলে মুক্তি। তাকে এই পাতালপুরী থেকে চলে যেতে বলা হবে। দেখা যাক কি দাঁড়ায়, কোনটা সত্যি হয়। এক বিশাল চেহারার মানুষ রাজাকে পরপর 7টি মহল পার করে একটি মহলের সামনে এসে দাঁড় করালো। রাজা সে মহলের চারিদিকে একেবারে চোখ বুলিয়ে নিয়ে সেই বিশালাকায় মানুষটিকে প্রশ্ন করলেন, এটা কি মহল? এটা বিচার মহল। পাতালপুরীর রাজা এ মহলে বসে রাজ্য শাসন করেন আর অপরাধীদের বিচার করেন। আপনি এখানে দাঁড়ান, আমি ভেতরে গিয়ে রাজাকে খবর দিই। ওই বিশালাকায় মানুষটিও মহলের ভেতরে চলে গেল। রাজা বাইরে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে রাজার ভেতরে যাবার অনুমতি এলো। বিশালাকায় মানুষটি রাজাকে মহলের ভেতরে নিয়ে গেল। ভেতরে ঢুকেই রাজা অবাক হলেন। পাতালপুরীতে অধিপতি ছাদের সমান উঁচু এক সিংহাসনে বসে অপরাধীদের বিচার করছেন। পাতালপুরীর কয়েকজন অপরাধী সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে, আর পাতালপুরীর অধিপতিকে ঘিরে বসে আছে তার পাত্র, মিত্র এবং মন্ত্রী, সেনাপতি। পাতাল অধিপতি রাজার দিকে তাকিয়ে মন্ত্রীকে বললেন, মন্ত্রী মশাই, ইনি তো পাতালপুরীর লোক নন, তবে ইনি কে? কোথা থেকে এলেন এবং অপরাধী বা কি? মন্ত্রী জবাবে বললেন, ইনি পৃথিবীর মানুষ, চুপি চুপি পাতালপুরীতে প্রবেশ করেছেন। এ ব্যক্তির অপরাধ গুরুতর, কারণ এ ব্যক্তিকে আজ ছেড়ে দিলে ইনি পৃথিবীতে গিয়ে আমাদের পাতালপুরী রাজ্যের কথা সকলকে জানিয়ে দেবেন। তখন পৃথিবীর মানুষেরা যে কোনো মুহূর্তে আক্রমণ করবে আমাদের পাতালপুরী। আমাদের পাতালপুরী কেড়েও নিতে পারে। সুতরাং মহারাজ, আমার মতে এ ব্যক্তিকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। পাতাল অধিপতি মাথা নেড়ে বললেন, ঠিক ঠিক। সঙ্গে সঙ্গে পাত্র, মিত্র ও অমাত্যরাও মাথা নেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। পাতাল অধিপতি তখন একটু চিন্তা করে রাজার দিকে তাকালেন। বললেন, এই কিছুদিন আগে বাসকলের রাজা সংঘারাম রাজাকে পরাজিত করে তার রাজ্য কেড়ে নিয়েছে, এ কথা তুমি জানো? রাজা মাথা নেড়ে বললেন, আজ্ঞে, আমি শুনেছি। তোমার যদি কোনো রাজ্য থাকে তো তবে এই মুহূর্তে সৈন্য পাঠিয়ে তা কেড়ে নিতাম, কিন্তু তুমি রাজ্যহীন, ভিক্ষুক মাত্র, তোমার দেবার কিছুই নেই। তাই আমি আদেশ দিচ্ছি, আজ থেকে 7 দিন পরে তোমাকে এই বিচার মহলে আনা হবে এবং সেই দিন আমি তোমার মৃত্যুদণ্ড দেব। পরে তিনি মন্ত্রীর দিকে তাকিয়ে বললেন, মন্ত্রী মশাই, একে গারদ ঘরে আটকে রাখুন। আবার 7 দিন পরে আমার সামনে হাজির করবেন, আমি মৃত্যুদণ্ডের আদেশ জারি করব। মন্ত্রী বললেন, যথা আজ্ঞা মহারাজ, তাই হবে। 7 দিন পরে রাজার আবার ডাক এলো। রাজা ভয়ে ভয়ে বিচার মহলে এসে হাজির হলেন। পাতাল অধিপতি ছাদ সমান উঁচু সিংহাসনে বসে, মন্ত্রী পাশে দাঁড়িয়ে। কিন্তু আজকে রাজার সম্পূর্ণ অন্য মূর্তি।
রাজা বিচার মহলে ঢোকার সঙ্গে সঙ্গে পাতাল অধিপতি নিজের সিংহাসন ছেড়ে নিচে নেমে এসে বললেন, আসুন আসুন রাজাধিরাজ, আমি সেদিন আপনাকে চিনতে পারিনি, আপনিও আপনার কোনো পরিচয় দেননি। পরে আমি আমার একমাত্র কন্যা কুমারী লহনার মুখে আপনার পরাজয়ের সব বিবরণ শুনতে পেলাম। আমার কন্যা লহনা চোখ বুজলেই সব দেখতে পায় এবং জানতে পারে। সে চোখ বুজে আপনার সব ঘটনা আগেই জানতে পেরেছে এবং আপনাকে মৃত্যুদণ্ড দেবার পর আমাকে সব জানিয়েছে। আমি শুনে অবাক হয়েছি এবং আপনাকে আমার সামনে দেখে আশ্চর্য হয়ে ভাবছি যে আপনি সেই পরাজিত রাজাধিরাজ। আপনি সেই পরাজিত রাজাধিরাজ। আজ আমার জীবন ধন্য। আমার সৌভাগ্য যে আপনার দেখা পেলাম। অবশ্য এই সৌভাগ্য আমার কন্যারই পাওনা। আপনি আসন গ্রহণ করুন। পাতাল অধিপতি রাজাকে তার পাশের সিংহাসনে বসতে দিলেন। রাজা পাতাল অধিপতিকে তার পাশে নিজের হাতে ধরে বসিয়ে বললেন, আপনি মহান, আপনি পাতালপুরের যোগ্য অধিপতি। আপনি গুণীকে সম্মান দিতে জানেন, মানিকে মান দিতে জানেন, রাজাকে রাজ্য দিতে জানেন। আপনি যদি আমাকে আপনার সৈন্য দিয়ে সাহায্য করেন তবে আমি আমার রাজ্য উদ্ধারের একবার শেষ চেষ্টা করে দেখতে পারি। বাসকলের রাজা সম্মুখ যুদ্ধে আমাকে কোনো দিন হারাতে পারেনি, এবারেও পারত না। সে কথা জেনেই সে এবারে চাতুরী আর কৌশলের আশ্রয় নিয়েছিল। সামান্য একটু ভুল এবারে আমার পরাজয় হয়েছে। আমি আপনাকে সৈন্য সাহায্য দেব, কিন্তু মহারাজ, আমার এ সাহায্যের পরিবর্তে একটি অনুরোধ আপনাকে রাখতে হবে। কি অনুরোধ? সম্ভব হলে আমি নিশ্চয়ই রাখব। আপনার পক্ষে রাখা সম্ভব বলেই আমি বলছি। এ সৈন্য সাহায্যের পরিবর্তে আপনাকে আমার কন্যা কুমারী লহনাকে বিবাহ করতে হবে। আপনি যদি আমার এ অনুরোধ রাখেন তবে আমিও আপনার অনুরোধ রাখতে প্রস্তুত। রাজা বললেন, আমি আপনার প্রস্তাব আশাতীত কল্পনাতীত। আমি একথা কল্পনাই করতে পারিনি। আপনার কন্যা আমার স্ত্রী হলে তিনি হবেন আমার বিদুষী ভার্যা। আমি যদি আমার রাজ্য ফিরে পাই তবে তাঁর মতো বিদুষী মহিলা আমাকে রাজকার্যে অনেক সাহায্য করতে পারবেন। হ্যাঁ, পারবে। আমার রাজকার্যেও সে আমাকে অনেক সাহায্য করে থাকে। রাজা বললেন, আমি প্রস্তুত পাতাল অধিপতি, আপনি বিবাহের আয়োজন করতে পারেন। পাতাল অধিপতি সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ডেকে পাতালপুরীর অতি মনোরম একটি মহলে রাজার বাসের বন্দোবস্ত করতে বললেন এবং দাস দাসী ও লোকজনকে সেবায় নিযুক্ত করলেন। রাজা পাতাল অধিপতিকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সেই বিচার মহল পরিত্যাগ করে নিজের মহলে ফিরে এলেন। পাতালপুরীতে সাজু সাজু রব পড়ে গেল। নানা লোক নানা আয়োজন শুরু করল। মন্ত্রীর ব্যস্ততার শেষ নেই। পাতাল অধিপতির নির্দেশে পাতালপুরী আবার নতুন করে সাজানো হতে লাগলো। রাজ্যে রাজ্যে খবর পাঠানো হতে লাগলো। পাতালপুরীর মহলে নানা গুঞ্জন আর কলরবে মুখর হয়ে উঠতে লাগলো। সবার মুখে একই কথা, আগামী মাঘী পূর্ণিমার রাতে অনাবিল জ্যোৎস্নার আলোকে কুমারী কন্যা লহনার সাথে রাজার বিবাহ হয়ে গেল। সংঘারাম রাজা বিবাহের পরেই বাসকলের রাজার বিরুদ্ধে ঘোষণা করলেন। বাসকলের রাজা অবাক। তার ধারণা ছিল যে রাজা মারা গেছে। এতদিন তার কোনো খবর না পাওয়ায় তিনি ধরে নিয়েছিলেন যে রাজা মৃত। কিন্তু আজকের আবার যুদ্ধ ঘোষণা শুনে তিনি আবার চিন্তায় পড়লেন।
গতবারে অনেক কৌশল করে তাকে পরাজিত করা হয়েছে, কিন্তু এবারে যুদ্ধ শুরু হলো। কাতারে কাতারে পাতাল সৈন্য এসে জমা হলো সংঘারাম রাজ্যে। তারা রাজ্য ঘিরে ফেলল। বাসকলের রাজা প্রস্তুতি নেবার সময় পেলেন না। শত্রু সেনা ঝাঁপিয়ে পড়ল বাসকলের ওপর। বাসকলের রাজা পরাজিত হয়ে অন্যত্র পালিয়ে গেলেন, নিরুদ্দেশ হয়ে গেলেন সারা জীবনের মতো। সংঘারাম রাজ তার নিজের রাজ্য এবং বাসকল রাজ্য, এই দুই রাজ্যের রাজা বলে নিজেকে ঘোষণা করলেন। দুই রাজ্যে অভিষেক উৎসবের আয়োজন করা হলো। রাজা সিংহাসনে আরোহণ করে পাতাল কন্যা লহনাকে মহারানী বলে ঘোষণা করে দিলেন। সকলে রাজার কথা মেনে নিল। শেষে রাজা রানীকে নিয়ে মা ভবানীর মন্দিরে এসে দেখলেন যে মা ভবানী তখনও রাজার প্রতি সন্তুষ্ট হননি। রাজা ও রানী তখন রাজ্যের সকল প্রজাকে ডেকে মায়ের পুজোয় বসলেন। অনেক আরাধনা করে মাকে সন্তুষ্ট করলেন। মা ভবানী সন্তুষ্ট হয়ে সংঘারাম রাজা ও লহনার দিকে মুখ তুলে তাকালেন। রাজা ও রানী মাকে প্রণাম জানালেন। মায়ের মুখ উজ্জ্বল হয়ে উঠল। দেশে সুখ ফিরে এলো। প্রজারা দেবীর জয়গান করতে লাগলেন। সংঘারাম রাজা এবং রানী লহনা অনেক বছর সুখে রাজত্ব করতে লাগলেন। তাদের এক ফুটফুটে মেয়ে হলো। তার নাম রাখা হলো দেবপর্ণা। এমন অপরূপ সুন্দরী বুঝি পৃথিবীতে নেই।